অনুচ্ছেদের রচনাবলী পর্ব ৯। এই ৯ পর্বে অনুচ্ছেদের রচনাবলী আসার আগে বেশ কয়েকটি তোলপাড় করা ঘটনা এই মুহূর্তে, যেগুলি আমার সতীর্থ সমমনস্ক বন্ধুভাবাপন্ন মানুষজন এবং বাকি আরও অনেককে নাড়িয়ে দিচ্ছে, সে কথাগুলো না আলোচনা করলেই হয়। এর মধ্যে ককরোচদের মিছিল হয়েছে, আমরা আলোচনাও করেছি তা নিয়ে। সেই মিছিলে সাংবাদিকদের সঙ্গে মারধর হয়েছে, সেটা নিয়েও আলোচনা করেছি, এবং সেটা কোনোভাবেই কাম্য ছিল না তাও জানিয়েছি। কিন্তু তার প্রতিবাদী মিছিলে যেটা হলো সেটা আরও ঘৃণ্য বলতে বাধ্য হচ্ছি। ধর্মতলার বুকে দেশপ্রেমিকরা মিছিল বার করে লাল পতাকা পোড়ালো। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি তাতে দেখেছি উপর দিয়ে উড়িয়ে দিচ্ছে একটি পতাকা, যার মধ্যে কিশোর কবি সুকান্তর ছবি আঁকা আছে। সেটা এআই জেনারেটেড কিনা জানি না, কিন্তু বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে এই ছবি নিয়ে প্রচুর উল্লাস করছে। সেটা একেবারেই কাম্য নয়। আমাদের মতো মানুষ, যারা আমরা লেখাপড়া করা মানুষ, যারা কবিতা প্রেমী মানুষ, তাদের অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ব্যথাদায়ক মনে হয়েছে। আর আরও একটি কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মাত্র কিছুদিন আগেই গড়িয়াহাটের মোড়ে একটি পথসভায় আমি বলেছিলাম যে এখন কিন্তু রাস্তাঘাটে মা বোন তুলে গালিগালাজ এসব কথা শুনতে কম পাওয়া যায়। কিন্তু সেদিন মাত্র একদিন আগেই আমি কলকাতার একটি বিশেষ ক্লাবে বসে শুনতে পাচ্ছিলাম যে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করছে সমাজের একটি উচ্চ বর্গের মানুষ, এবং সেটা সে তার প্রাইভেট রুমে, সে তার বন্ধুবান্ধবের সঙ্গে কী গালিগালাজ করছে সেটা তো জানার কথা না, পাবলিক প্লেসে করছে। এই ভাষা সন্ত্রাস, যা কিনা আমাদের 15 বছরের অনুপ্রেরণার কালে আমরা বারবার দেখেছি এবং অত্যন্ত ঘৃণ্য মনে হয়েছে। সেই ভাষা সন্ত্রাসের এই কুৎসিত রূপ দেখে অত্যন্ত খারাপ লেগেছে, তাই এটা বলতে বাধ্য হলাম। এবং আরও একটি বিষয়, যে গদি মিডিয়া বা দালাল মিডিয়া বলে যে কথাগুলো উঠছে, গত 20 বছর ধরে সাংবাদিকতা করার কারণে আমি এ নিয়ে উচ্চবাচ্য কিছুই করছি না, কিন্তু যে নন্দীভৃঙ্গিরা 4 তারিখের আগে পর্যন্ত আগের শাসকের ধামাধারি হয়ে ঘুরে বেড়াতো, আজ দুম করে ভোটের রেজাল্ট বেরোনোর পরপরই একটা বিশাল সংখ্যক সাংবাদিক কুল এই সরকারের তোল্লাই দিতে শুরু করেছে। তারা আগের সরকারকে ফেলে দিয়েছে, জাস্ট এই দালাল শ্রেণীর মানুষজন। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দালাল শ্রেণীর মানুষজন সমাজের এবং রাষ্ট্রের পক্ষে কখনোই কাম্য নয়। যাক, এবার আমি আমার অনুচ্ছেদের রচনাবলীর পর্ব ৮ পড়তে শুরু করি। এই পর্বের নাম জল কাদার উপাখ্যান। চারপাশে অত্যন্ত বৃষ্টি, এই উপাখ্যান না পড়লেই নয়, তাই এটা পড়া। জানলার কাঁচে জলের ফোঁটারা যখন গান গায়, শহরের ড্রেনগুলো তখন গল গল করে উগড়ে দেয় নোংরা পাঁক। এ কোনো উৎসব নয়, এ আসলে বেঁচে থাকার এক পঙ্কিল লড়াই। প্লাস্টিকের ছাদ চুইয়ে যখন জল বিছানায় পড়ে, তখন মাঝরাতে আস্ত একটা পরিবার গুটিসুটি মেরে বসে থাকে কোণে। তাদের চোখে ঘুম থাকে না, থাকে শুধু কাল সকালের অনিশ্চয়তা আর একটা ভেজা স্যাঁতস্যাঁতে অন্ধকার। অফিসগামী মানুষের ভিড়ে বাঁশের পাদানিতে ঝুলে থাকা শরীরগুলোয়
ক্লান্তি আর কাদার দাগ লেপ্টে যায় একাকার হয়ে। শহরের জ্যামে আটকে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেনটা বৃষ্টির শব্দের চেয়েও তীব্র হয়ে বুকে বেঁধে কেউ জানে না ভেতরে নিভে যাচ্ছে কোন তাজা প্রাণ। দিনমজুরের উনুনটা আজ বড্ড ঠান্ডা। ভেজা কাঠগুলো থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে, আগুন জ্বলছে না। ক্ষুধার্ত শিশুটার কান্নার শব্দ ঢেকে দেয় আকাশের ওই গুমড়ে মরা মেঘের গর্জন। বর্ষা আসলে কোনো রোমান্টিক কবিতা নয়, কারো কারো জন্য এটা প্রতি ফোঁটায় ধুয়ে যাওয়া স্বপ্ন আর এক বুক চাপা দীর্ঘশ্বাসের নোনা জল। জানলার কাঁচের ওই জলের ফোঁটারা আসলে আর কিছুই নয়, ওরা ঘরের ভেতরেরই কান্নার এক বাইরের প্রতিচ্ছবি। তফাৎ শুধু বৃষ্টির জলের কোনো জাত নেই, কোনো দায় নেই, আর চোখের জলের প্রতিটি ফোঁটায় মিশে থাকে এক একটা না বলা খতিয়ান, এক একটা নিঃশব্দ ভাঙনের ইতিহাস। এই চোখের জল কখনোই কোনো সমাজকে এগিয়ে দিতে সাহায্য করে না। তাই সমাজ বন্ধুদের কাছে, সমাজের সেরা নাগরিকদের কাছে সবসময়ই আমি অনুরোধ করব এই চোখের জল যাতে কমানো যায়।